আসসালামু আলাইকুম। অষ্টম অধ্যায়ের বোর্ড সৃজনশীল প্রশ্নের এ পর্বে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমরা এই পর্বে আসলে কথা বলবো যশোর বোর্ড 2024 এর একটি বোর্ড সৃজনশীল নিয়ে। তো দেখো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে আমরা সবগুলো টাইপ থেকেই বোর্ড কোশ্চেন দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ বিভিন্ন যে ধরন থাকে প্রশ্নের এক একটা প্যাটার্ন তো এক একটা বোর্ড কোশ্চেনের সবসময় সেম থাকে না, ডিফারেন্ট থাকে। তো আমরা চেষ্টা করবো সমস্ত কাভারগুলো, সমস্ত পয়েন্টগুলো যেন আমরা কাভার করতে পারি সেইভাবে সাজানোর জন্য। তো আমরা চলো এবার আমাদের প্রশ্নে চলে যাই। দেখো এখানে কি বলতেছে যে পি একটি মৌল যার নিউক্লিয়াসে 13টি প্রোটন বিদ্যমান। সো এই যে নিউক্লিয়াসে 13টি প্রোটন বিদ্যমান, এটা থেকে আমরা বুঝে গিয়েছি যে পি মৌলটি হবে কে অ্যালুমিনিয়াম, কারণ অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13 বা অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা 13। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে দেখো যে পি এর ক্লোরাইড যৌগ, দ্যাট মিন্স অ্যালুমিনিয়ামের ক্লোরাইডের কথা এখানে বলতেছে। সো অ্যালুমিনিয়ামের ক্লোরাইড যৌগ কি হতে পারে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে আমরা এখানে বলতেছে পি এর ক্লোরাইড যৌগ, তো পি এর ক্লোরাইড যৌগ হতে পারে AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগ প্লাস পানি বিক্রিয়া করে কিউ আর অ্যানাদার একটা যৌগ যেটা কিনা সলিড অবস্থায় থাকবে এবং এর সাথে তৈরি হচ্ছে HCl। তো আমরা এখান থেকে আসলে এই তথ্য পাচ্ছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি পানির সাথে বিক্রিয়া করে সেখান থেকে কিউ এবং HCl উৎপন্ন হবে। তো আমরা গতে যখন যাব তখন আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করবো যে আসলে বিক্রিয়াটা কেমন হবে। সেকেন্ড দেখো বলতেছে যে C2H6 অর্থাৎ ইথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করতেছে প্লাস 1125 কিলোজুল। এই যে দেখো আমাদের সমীকরণের ডান পাশে পজিটিভ তাপ থাকলে পজিটিভ তাপ আমাকে বোঝাবে যে বিক্রিয়াটা তাপ উৎপাদী হয়। এবং এখানে আর অনেকগুলো ভ্যালু দেওয়া আছে, CH বন্ধন, অক্সিজেন অক্সিজেন বন্ধন, COO বন্ধন, OH বন্ধন, সমস্ত বন্ধনগুলোর মান আমাদেরকে এখানে দেওয়া হয়েছে, জাস্ট যেগুলো থেকে আমরা আমাদের গ অথবা ঘ এর অ্যান্সার কমপ্লিট করব। এবারে চলো আমরা আমাদের প্রশ্নের উত্তরে চলে যাই। আমাদের জন্য ফার্স্ট কোশ্চেন, তড়িৎ প্রলেপন কি? দেখো তড়িৎ প্রলেপন এর ইংলিশ টার্মটা কিন্তু ইলেকট্রোপ্লেটিং, যেটা বাংলায় বলা হয় তড়িৎ প্রলেপন। দুইটা কিন্তু মানে সিমিলার জিনিস, বাট একটা হচ্ছে বাংলায় বলি, একটা হচ্ছে ইংরেজিতে বলি। তো এখানে মূল ব্যাপারটা এরকম যে একটি সক্রিয় ধাতুর উপরে অন্য একটি কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে আমরা তড়িৎ প্রলেপন বলি। সক্রিয় ধাতু যারা আছে তারা কিন্তু সহজেই বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে ফেলে, যেরকম লোহা সহজেই মরিচে ধরে যায়। এখন লোহার উপরে তুমি যদি নিকেল বা এরকম নিকেল বা নিকেলের মতো কম সক্রিয় ধাতু যারা আছে এদের প্রলেপ যদি দিতে পারো তখন কি লোহাটা আর মরিচা পড়বে না, জং ধরবে না। তুমি চাইলে লোহাকে এই ক্ষয় হয়ে যাওয়া থেকে তুমি এটাকে রক্ষা করতে পারবা। নেক্সট কোশ্চেন দেখো, প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়ায় তাপ শক্তি ধ্রুব থাকে কেন, ব্যাখ্যা করো। আসলে আমরা এখন এই প্রশ্ন নিয়ে একটু কথা বলি। প্রশমন মানে কি বলতো? যে কোনো অ্যাসিড হতে পারে, তাই না? HCl হতে পারে, H2SO4 হতে পারে, অবশ্যই এর সাথে ক্ষারও আসতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে। তো যদি আমরা যে কোনো অ্যাসিড নেই তাহলে অ্যাসিড তো অবশ্যই আমাদেরকে হাইড্রোজেন আয়ন দিবেই। অ্যাসিড আমাদেরকে অবশ্যই হাইড্রোজেন আয়ন দিবে, ক্ষার অবশ্যই আমাদেরকে হাইড্রোক্সিল আয়ন দিবে। সো অ্যাসিড দিবে আমাদেরকে হাইড্রোজেন আয়ন, ক্ষার দিবে আমাদেরকে হাইড্রোক্সিল আয়ন। তাহলে এই হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? বিক্রিয়া করে উৎপন্ন করতে পারবে পানি, H2O বা পানি উৎপন্ন করতে পারবে। তাহলে অ্যাসিড, আমি যে কোনো অ্যাসিডই নেই না কেন সে তো আমাকে হাইড্রোজেন আয়ন দিবে। যদি সে হাইড্রোজেন আয়ন দিতে না পারে তাহলে তাকে তো আমরা তো আর অ্যাসিড বলবো না। বা ক্ষার যদি আমাদেরকে হাইড্রোক্সিল আয়ন দিতে না পারে তখন কিন্তু তাকেও আমরা আর ক্ষার বলবো না। সো অ্যাসিড এবং ক্ষারের মেজর বৈশিষ্ট্যই হচ্ছে হাইড্রোক্সিল আয়ন দেওয়া, হাইড্রোজেন আয়ন দেওয়া। এই যে হাইড্রোক্সিল আয়ন এবং হাইড্রোজেন আয়ন দিচ্ছে এবং পানি উৎপন্ন করতেছে, এই সময় দেখা যায় প্রায় 57.34 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হয়। এবং এই যে 57.34 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হলো, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে এটাকে মানে প্রশমন বিক্রিয়া, এবং সেই প্রশমন বিক্রিয়ায় অবশ্যই অ্যাসিড ক্ষার আসবে, অবশ্যই অ্যাসিড এবং ক্ষারের হাইড্রোজেন ও হাইড্রোজেন মূলক বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে এবং সেখান থেকে 57.34 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হবে। আচ্ছা গেল এটা, যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন। দেখো আচ্ছা আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে, মানে এর আগের নেক্সট কোশ্চেনে দেখো আমাদেরকে কি বলতেছে। নেক্সট কোশ্চেনে বলতেছে যে 2 নং বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কার্বন কার্বন বন্ধন শক্তির মান আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো আমাদের 2 নং বিক্রিয়া থেকে মূলত কাজ করতে হবে। 2 নং বিক্রিয়া নিয়ে আমরা কাজ করব গ নম্বরে। তো 2 নং বিক্রিয়া কি আছে দেখো, C2H6 ইথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করছে এবং এই বিক্রিয়ায় 1125 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হবে, কারণ সমীকরণের ডান পাশে পজিটিভ তাপের মান দেওয়া আছে এবং আরো অনেকগুলো বন্ধন শক্তি আমাকে বলে দিয়েছে। সো জাস্ট এখান থেকে আমরা অ্যান্সারগুলো করার চেষ্টা করব। তো তাহলে চলো আমরা আমাদের অ্যান্সারগুলো করে ফেলি, আর কি অ্যান্সারের কাজটা করে ফেলি। তো দেখো ফার্স্টে যে জিনিসটা এখানে বলা হলো, আমাদেরকে বিক্রিয়াটা কমপ্লিট করতে হবে। C2H6 প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পানি প্লাস ডেল H।
আচ্ছা, তো C2H6 দুইটা কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করবে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। আচ্ছা, হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করবে পানি, হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করবে পানি, ঠিক আছে। আর ডেলেজের মান যেটা বললাম যে সমীকরণের ডান পাশে যদি তাপ দেওয়া থাকে পজিটিভ তাপ, তাহলে এটা দ্বারা বোঝানো হয় বিক্রিয়াটা তাপ উৎপত্তি বিক্রিয়া। এবং তাপ উৎপত্তি বিক্রিয়া তো আমরা অনেকভাবেই প্রকাশ করতে পারি। এটা চাইলে সমীকরণ দিয়েও প্রকাশ করা যেতে পারে, এটা চাইলে ডেলেজ দিয়েও প্রকাশ করা যেতে পারে। সো এখানে আমরা মূলত সমীকরণটাকেই ডেলেজে রূপান্তর করে ফেললাম। আচ্ছা, আমাদের নেক্সট কাজ এই বিক্রিয়াটিকে গাঠনিক সংকেতের মাধ্যমে উপস্থাপন করা। সো আমরা এখন এই বিক্রিয়াটিকে গাঠনিক সংকেতের মাধ্যমে উপস্থাপন করব। তো খেয়াল করো এখানে যেটা বলেছে যে আমাদের C2H6 কে এভাবে আমরা দেখাতে পারি যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন থাকবে এরকম, আর কার্বনের চারদিকে আমরা হাইড্রোজেন দ্বারা বন্ধনটাকে ফিল আপ করে দিব, এই যে C2H6 ইথেন। আমাদের অক্সিজেন বন্ধন রয়েছে, সো অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ধন আমরা এখানে দিতে পারি। তারপরে দেখো এই জায়গাটা একটু ভেঙে গেছে, তো আসলে এটাকে আমরা এক লাইনে যদি দেখাতে চাই, এটাকে তুমি এভাবে দেখাতে পারো, কার্বন ডাবল বন্ধন অক্সিজেন। তো এইভাবেই এটাকে এভাবে দেখানো যায়, অর্থাৎ কার্বনের যোজনী 4, কার্বনটা বসবে মাঝে, আর দুই পাশে দুইটা বন্ধন দিয়ে আমরা অক্সিজেনকে দেখাতে পারি। প্লাস আরো কি আছে বলতো, আরো এখান থেকে উৎপন্ন হতে পারে পানি। সো পানিটাকে এইভাবে দেখাই, OH এই পাশে একটা, OH এই পাশে একটা, দুইটা OH কে আমরা এখানে এভাবে দেখাতে পারি। ওকে, সো আমরা বিক্রিয়াটা একটু ব্যালেন্সের দিকে একটু ফোকাস করি, বিক্রিয়ার সংখ্যাগত দিক। কার্বন এখানে দুইটা, তাহলে কার্বনের সামনে আমি অবশ্যই 2 দিব কার্বন ডাইঅক্সাইডের সামনে, কারণ আমার 2 ব্যালেন্স করতে হবে। হাইড্রোজেন এখানে 6টা, তাহলে তুমি হাইড্রোজেনের এখানে 3 দাও, কারণ এখানেও তো হাইড্রোজেন 3 দুগুণে 6 করতে হবে। তাহলে দুইটা কার্বন হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেল। চলো আমরা এখন অক্সিজেনকে ব্যালেন্স করি। আমার উৎপাদে কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন 4টা, 2 × 2 4, আর অক্সিজেন এখানে কয়টা, 3টা, সো এই হলো 3। তাহলে মোট কত, 7। তো 4টা কার্বন, 3টা অক্সিজেন, মোট 7টা অক্সিজেন আমরা এইখানে পাচ্ছি। এখন দেখো বিক্রিয়কেও তো তোমার 7টা অক্সিজেন লাগবে, কিন্তু আমরা জানি যে অক্সিজেন কিন্তু O2 ফরমেশনে থাকে 2। তো এজন্য আমাদের জিনিসটা এভাবে চিন্তা করতে হবে যে সামওয়ান কোনো কিছুর সাথে 2 গুণ করব, অ্যান্সারটা 7 হতে হবে। কেননা উৎপাদে তো 7টা অক্সিজেন, প্রথম কথা হচ্ছে উৎপাদে 7টা অক্সিজেন, আর বিক্রিয়কের অক্সিজেন থাকবে 2 ফরমেশন। তুমি তো আর অক্সিজেনকে সিঙ্গেল পাবে না, এরা অণু আকারে থাকে 2 ফরমেশন। তাহলে কত গুণ করতে হবে অক্সিজেনের সাথে, 3.5, কারণ 3.5 × 2 সমান সমান সেটা 7 হতে পারে বা 7 হবে। এখন 3.5 কে আমরা দশমিক ভগ্নাংশে না লিখে আমরা এটাকে 7/2 আকারেও দেখাতে পারি। 7/2 মানে 3.5, 3.5 × 2 সমান সমান 7, অর্থাৎ বিক্রিয়কে তাহলে 7টা অক্সিজেন রয়েছে, আমার উৎপাদেও তাহলে 7টা অক্সিজেন রয়েছে। তো এই জায়গাতে আসলে অনেকগুলো প্রসেস থাকে দেখো। তো এই প্রসেসটার মধ্যে কেন তোমরা অনেকেই চেষ্টা করো ফ্র্যাকশন এড়ানোর, যে স্যার আমরা ভগ্নাংশ নিব না। তো ভগ্নাংশ যদি আমরা না নেই সেক্ষেত্রে আসলে কি করতে হবে, তখন বলতে পারো যে স্যার তারা সবাইকে যদি 2 দিয়ে গুণ দিয়ে দেই তাহলেই তাই 7/2 7 হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে 4, 3 হয়ে যাচ্ছে 6, 2 দিয়ে গুণ করলে আর ফ্র্যাকশন থাকবে না। বাট সেক্ষেত্রে সমস্যা হচ্ছে যে ডেলেইজের মান সাধারণত 1 মোলের জন্য হিসাব করা হয়, আমরা 1 মোলের জন্য হিসাব করি। তো ফাইনাল যে অ্যান্সার আসবে সেই অ্যান্সারকে তোমার অবশ্যই 2 দিয়ে ডিভাইড করে দিতে হবে। তো দুইটা প্রসেস, আইদার সবগুলো সহগকে 2 দিয়ে গুণ করে 7/2 কে রিমুভ করে দাও, আর না হয় তুমি 7/2 ধরেই সমাধান করো, তাতে আর তোমাকে আর ফাইনালি গিয়ে আবার ডিভাইড করতে হবে না, এক অ্যান্সারে তুমি এটাকে শেষ করে ফেলতে পারবা। আচ্ছা, গেল এটা। তো আমরা এইটুকু কমপ্লিট করলাম। এবারে আসো, আমার দেখো কি বলছে যে বিক্রিয়কের বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি, অর্থাৎ বিক্রিয়ক থেকে বন্ধন ভাঙতে আমরা কতটুকু শক্তি পাচ্ছি বা কতটুকু শক্তি আমাদের এখানে প্রয়োজন হচ্ছে। কি কি আছে দেখি আমরা, ফার্স্টে আসো কাউন্ট করি। কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন একটা, কার্বন হাইড্রোজেন বন্ধন একটা, এই যে সরি কার্বন হাইড্রোজেন বন্ধন একটা না, কার্বন হাইড্রোজেন বন্ধন 6টা। তাহলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন পাচ্ছি আমি একটা, এই যে পেয়ে গেলাম। কার্বন হাইড্রোজেন বন্ধন কয়টা, কার্বন হাইড্রোজেন বন্ধন আমরা 6টা পাচ্ছি। দেখো কোন 6টা, এই যে এরকম যদি দেখো 1 2 3 4 5 6, 6টা। আর পাচ্ছ 7/2 অক্সিজেন অক্সিজেন বন্ধন, তো 7/2 অক্সিজেন অক্সিজেন বন্ধন এখান থেকে আমরা পেয়ে গেলাম। এবারে মান বসাও, তোমাকে প্রশ্নে কিন্তু মান দিয়েছে, বলতেছে CH বন্ধনের মান 414, CC বন্ধনের মান
সেটা আমরা বের করতে বলছে প্রশ্নে। আর অক্সিজেনের বন্ধনের মান 498। সো 6 × 414 প্লাস 7/2 × 498, তোমার ফলাফল আসবে 4227। মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে যে ভ্যালুটা আসবে সেটা হবে 4227। এই দুটোকে যদি গুণ করি 6 × 414 প্লাস 7/2 × 498। আচ্ছা, আর কার্বন কার্বন সিঙ্গেল বন্ধনকে আমি এখানে জাস্ট এই অবস্থায় রেখে দিলাম, কারণ আমি তো এটার মানই আসলে বের করতে চাচ্ছি। সো প্রশ্নে এটার মান অবশ্যই দিবে না আমাকে, কারণ এটাই আমাকে বের করতে বলছে। সো আমি এখান থেকে B1 এর যে ভ্যালুটুকু, মানে B1 অংশের যে মান আসে, আমরা সেই মানটুকু এখান থেকে সহজেই বের করে ফেলতে পারলাম। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা B2 এর কাছে। দেখো, আচ্ছা, তাহলে উৎপাদের বন্ধন তৈরি হওয়ার জন্য নির্গত শক্তি B2। তো এই জায়গাতে দেখো তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে যে কার্বন ডাই অক্সাইডকে কিভাবে আমরা ভাগ করতে পারি। কার্বন ডাই অক্সাইডকে কিভাবে ভেঙে ভেঙে দেখানো যায়, এই যে 2, তারপরে এই যে C ডাবল বন্ধন O। আবার পানিকেও চাইলে এরকম ভাগ করে দেখানো যায়। সো আমরা ফার্স্ট এটা করলাম। এরপরে দেখো, এরপরে এই টু হচ্ছে এই টু। আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে দেখো, যদি এইভাবে চিন্তা করো যে কয়টা বন্ধন রয়েছে, সো এই একটা জোড়া কার্বন অক্সিজেন, আবার এটাও তো একটা জোড়া হয়, তাই না? কার্বন অক্সিজেন জোড়া, এটাও তো হয়, দুইটা হয়। সো আমি কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বন ডাবল বন্ড অক্সিজেন জোড়া পাচ্ছি দুইটা। এই যে দেখো, আমরা এখানে পানির ক্ষেত্রে আমরা এখানে 3 দিতে পারি। আচ্ছা, এটা 3 হবে, এটা 3 হবে, ফার্স্ট অফ অল 3 হবে, এবং সেই 3টা আমি নিচে লিখলাম, 3টাকে আমি নিচে লিখলাম। এরপরে আমার দেখো OH, তাহলে পানির মধ্যে OH বন্ধন কয়টা আছে? দুইটা। কয়টা পাচ্ছি আমি? দুইটা। OH, সরি, এটা বাদ। দেখো, তাহলে এই একটা OH বন্ধন, এই একটা OH বন্ধন, পানির মধ্যে আমি দুইটা OH বন্ধন পাচ্ছি। তো এই জন্য এই 2 হচ্ছে সেই 2, অর্থাৎ একটা পানিকে ভাঙলে দুইটা OH পাওয়া যায়, আর 3 হচ্ছে আমাদের ব্যালেন্সের 3। তো এটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবার দেখো 2 দুগুণে 4, আর এটা তো অলরেডি ঠিকই আছে, আর 3 দুগুণে 6, এটা ঠিক আছে। দেন এখান থেকে মান ক্যালকুলেশন করো। C ডাবল বন্ধন ও অক্সিজেনের মান 728, আর OH বন্ধনের মান 464। সো B2 থেকে ফাইনালি আমরা ভ্যালু কত পাচ্ছি? 5696, 5696। এই মানটা আমরা B2 থেকে পাচ্ছি। সো B1 এবং B2 উভয়ের মান কিন্তু আমাদের কাছে রয়েছে, উভয়ের মানই আমাদের কাছে রয়েছে। এবারে ফাইনালি চলো আমরা ডেল এইচ নিয়ে কথা বলি। সো ডেল এইচ ইজ ইকুয়াল টু কি? ডেল এইচ ইজ ইকুয়াল টু B1 - B2। তো ডেল এইচ এর মান কিন্তু আমরা অলরেডি গতেই বের করে ফেলছিলাম। কত? 1125। আর B1 এর মান 4227, আর B2 এর মান এটা অলরেডি আমরা পেয়েছি আর কি। B2 এর মান C ডাবল বন্ধন C, ও সরি, B2 এর মান এটা 5696, সামনে এই হচ্ছে মাইনাস। তাহলে B1 এর মান হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের B1 এর মান, মাইনাস এইটুকু হচ্ছে আমাদের B2 এর মান 5696। দেন এরপর তো নর্মাল ক্যালকুলেশন, তুমি কার্বন সিঙ্গেল বন্ধন কার্বনকে এক পাশে রাখো, বাকি সবাইকে সমীকরণের বাম পাশে নিয়ে আসো। সো 1125 আগে থেকেই মাইনাস, 4227 প্লাস ছিল, সমান চিহ্নের বাম পাশে এসে মাইনাস হয়ে গেল, 5696 ছিল মাইনাস, সমান চিহ্নের বাম পাশে এসে হয়ে গেল প্লাস। দেন এখান থেকে ক্যালকুলেশন করে আমরা মান পাচ্ছি 344 কিলোজুল পার মোল। অর্থাৎ আমাদের এখান থেকে বলা যায় যে ডেলেজের মান হতে, সরি ডেলেজ না তো, আমাদের এখান থেকে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধনের মান পাবো আমরা 344 কিলোজুল পার মোল। তো এইটাই আসলে আমাদের ফাইনাল অ্যান্সার গ এর জন্য, যে উদ্দীপকের বিক্রিয়া ডেলেজের মান নির্ণয় করো। আমরা কিন্তু এখান থেকে সহজেই ডেলেজের মান নির্ণয় করে ফেলতে পারলাম। দেখো, ফার্স্টে আমরা আমাদের বিক্রিয়াটাকে একটু দেখে নেই, যে পি এর ক্লোরাইড যৌগ প্লাস পানি বিক্রিয়া করে কিউ সলিড একটা পদার্থ এবং HCl উৎপন্ন করতেছে। তাহলে এবারে আসো, পি এর ক্লোরাইড যৌগ, পি হচ্ছে অ্যালুমিনিয়াম, তাহলে AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন করতেছে H2O, পানি উৎপন্ন করতে পারতেছে। এবার কিউ যে সলিড পদার্থ, এটা কিন্তু আর কেউ নয় বরং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড OH3 আর প্লাস HCl উৎপন্ন হচ্ছে। তো এখান থেকে জাস্ট বিক্রিয়াটা কিভাবে হলো, ভাগ করলে কি পাচ্ছি আমরা পাচ্ছি অ্যালুমিনিয়াম 3+ পাচ্ছি। আচ্ছা, এর সাথে পাচ্ছি আমরা কি Cl-, আর H2O থেকে পাচ্ছি আমরা H+, আর পাচ্ছি কি আমরা OH-। তো এই যে অ্যালুমিনিয়াম যাবে OH মূলকের কাছে, আর H যাবে Cl এর কাছে। এটা হচ্ছে আমাদের মূল বিক্রিয়াটা, যেটা আসলে আমাকে বোঝানো হয়েছে। নেক্সট এখন কোশ্চেনটা কি, আমরা এখান থেকে কোন প্রশ্ন সমাধান করব? এখানে বলতেছে দেখো যে 1 নং বিক্রিয়াটি, অর্থাৎ আমরা মাত্র যে বিক্রিয়াটি সমাধান করলাম, এই বিক্রিয়াটি 2 প্রকার বিক্রিয়াকে সমর্থন করে ব্যাখ্যা করে। অর্থাৎ মাত্র যে বিক্রিয়াটা সমাধান করলাম, এটা 2 টাইপের বিক্রিয়াকে রিপ্রেজেন্ট করে। এখন সেইটা কোন 2টা টাইপ, এইটাই মূলত আমাকে এই প্রশ্নে ব্যাখ্যা করতে হবে। তো ফার্স্ট অফ অল দেখো, এই বিক্রিয়া যেহেতু অদক্ষেপ পড়বে অবশ্যই, তাহলে এটাকে আমরা অদক্ষেপণ বিক্রিয়া বলতে পারবো। আবার এই বিক্রিয়ার ফলে তোমার পানিকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, সো এটাকে তুমি ই বিক্রিয়া বলতে পারবা, আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলা যাবে। তাহলে 2 টাইপের বিক্রিয়াকে সমর্থন করে। সো আমরা এখান থেকে এটার অ্যান্সারটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, খেয়াল করো, এখানে
অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি বিক্রিয়া করে যে কিউ সলিড পদার্থ উৎপন্ন করতেছে, এটা কি বিক্রিয়ার উদাহরণ? এটা অদক্ষেপণ বিক্রিয়ার উদাহরণ। এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড মূলত পানিতে অদ্রবণীয় বিধায় সে কি করবে? এখানে অদক্ষেপ তৈরি করবে। তো আমরা এই পয়েন্টটাকে ফোকাস করতে পারি যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানিতে অদ্রবণীয় বিধায় এখানে অদক্ষেপ তৈরি হবে, তাহলে এই বিক্রিয়াটাকে অদক্ষেপণ বিক্রিয়া বলা যাবে, নাম্বার 1। নাম্বার 2, এই বিক্রিয়াটাকে তুমি চাইলে আদ্র বিশ্লেষণ বিক্রিয়াও বলতে পারবা। আদ্র বিশ্লেষণ বিক্রিয়া আমরা কেন বলবো এটাকে? আমরা জানি যে যদি কোনো বিক্রিয়ার বিক্রিয়কে পানি থাকে এবং সেই পানিকে দুই ভাগে ভাগ করা যায়, পজিটিভ H+ এবং OH- এরকম দুইটা অংশে আমরা ভাগ করতে পারি, সেই বিক্রিয়াকে বলা যাবে কি? আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। সো এখানে দেখো বিক্রিয়কে পানি আছে এবং সেই পানিকে আমরা H+ এবং OH- এ ভাগ করি। অক্সিজেন যায় কার সাথে? অ্যালুমিনিয়ামের সাথে, আর হাইড্রোজেন যায় ক্লোরিনের সাথে। ক্লোরিন মাইনাস আর অ্যালুমিনিয়াম হচ্ছে 3+, তাহলে এই যে প্লাস যাচ্ছে মাইনাসের কাছে আর H+ যাচ্ছে Cl- এর কাছে, বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। তাহলে এই বিক্রিয়াটিকে কিন্তু আমরা চাইলে আদ্র বিশ্লেষণ বিক্রিয়াও বলতে পারি। আচ্ছা, আরেকটা কোয়ালিটি চাইলে সেটাও ব্যাখ্যা করা যায়। যদি আমরা চাই এই বিক্রিয়াকে, তাহলে আমরা এটাকে কি বলতে পারবো? নন রেডক্স বিক্রিয়া বলতে পারবো। যেরকম দেখো AlCl3 + 3H2O = AlOH3 প্লাস H2HCl। আচ্ছা, সো না, এটা আমাদের দরকার নাই, যেহেতু এটা সলিড পদার্থ, এটা দরকার নেই। আমরা যে দুইটা পয়েন্ট ব্যাখ্যা করেছি, আমাদের এই দুইটা পয়েন্ট ব্যাখ্যা করতে পারলেই আমাদের এখান থেকে যে অ্যান্সার, সেই অ্যান্সারটা ফুলফিল হয়ে যাবে ঘ এর জন্য। তাহলে ঘ এর মূল তত্ত্বই ছিল এটা যে উদ্দীপকের বিক্রিয়াটি দুটি বিক্রিয়াকে সমর্থন করে ব্যাখ্যা করো। তো আমরা এখান থেকে আসলে বলতে পারবো যে হ্যাঁ, এখানে যেহেতু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর কঠিন অবস্থা দেখা যাচ্ছে, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ সৃষ্টি হবে, তাহলে আমরা এটাকে অদক্ষেপণ বিক্রিয়া বলতে পারবো। আবার এই বিক্রিয়ার মধ্যে পানি আছে এবং সেই পানিকে আমরা দুইটা অংশে ভাগ করি, H+ এবং OH-, এই দিক থেকেও আমরা এটাকে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো। তাহলে দুইটা বিক্রিয়ার জাস্ট ব্যাখ্যা এবং শর্তগুলো যদি আমরা লিখে দিতে পারি, আমরা আমাদের ঘ এর অ্যান্সারটিও ফুলফিল করতে পারবো। তো ওভারঅল ক, খ, গ, ঘ এর 4টা প্রশ্নের অ্যান্সারে আমরা কমপ্লিট করলাম যশোর বোর্ড 2024-এর। আমি আশা করছি তোমরা এটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। অন্য কোনো সৃজনশীল প্রশ্নের অ্যান্সারে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকো।